দেখছেন স্টার টুডে। দর্শক, দেশের পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন ডিবি এর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে আপনি জানেন যে সম্প্রতি পুঁজিবাজার তালিকাভুক্ত ৬২টি কোম্পানির ব্যাপারে ডিএসসি সতর্ক করেছে, ব্যাপারে এইসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ব্যাপারে যারা পুঁজিবাজার বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে সতর্ক করেছে। প্রশ্ন হলো, যদি এইসব কোম্পানি ঝুঁকিপূর্ণই হয় তাহলে সেগুলো লেনদেন বন্ধ না করে কেন সতর্ক করা হলো? ওকে, বিষয়টা হচ্ছে যে সতর্ক করতেই হবে, তার কোনো ব্যত্যয় নাই। তার কারণ যে মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জ জেনে গেছে যে এই কোম্পানিগুলোর এই অবস্থা, 30টা কোম্পানি বন্ধ আছে, 32টা কোম্পানি ফাইন্যান্সিয়ালি উইক আছে, তো তাদেরকে একটা অ্যালার্ট দিতে হবে, রেড অ্যালার্ট দিতে হবে, সেটা ওনারা সঠিক কাজ করেছে। এখন অনেকে প্রশ্ন করছে যে এই সময় কেন, বাজারটা যখন ভালো অবস্থায় চলছে তখন কেন? বাজার ভালো অবস্থায় তো এই নিউজটা আসবে, যদি খারাপ অবস্থায় আসতো তো আরও ডাউন হয়ে যেত বাজার। সো কাজেই টাইমিংটাও ঠিক আছে এবং ডিএসসির করণীয় কিছু নাই, যেহেতু ওনাদের নলেজে চলে আসছে জিনিসটা, এটা ডিসেমিনেট করতেই হবে, সকল বিনিয়োগকারীদের সেটা জানান দিতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ডিএসসি এটা কোনো অবস্থায় চেপে রাখতে পারবে না। এই ইনফরমেশনগুলা যখন দেয়া হয় তখন হয় কি, আপনাকে সম্পূর্ণ নিউজটা দিতে হয়, কি কি কারণে এইগুলোকে আমরা অ্যালার্ট, রেড অ্যালার্ট বলছি, কোন কারণে এই কোম্পানিগুলো বন্ধ, সেটা তারা সঠিকভাবে কাজ করেছে বলে আমি মনে করি। এখন বলতে পারেন যে 2 দিন বাজারটা খারাপ ছিল এই নিউজের উপরে, তারপরে ইনভেস্টররা বুঝতে পেরেছে যে ভাই এই জিনিস এইভাবে হয়েছে, সো আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে। যাদের বিক্রি করে বের হয়ে যাবার কথা বের হয়ে গেছে, এই কোম্পানিগুলো হয়তো যারা ফাইন্যান্সিয়ালি উইক, হয়তো ওনারা, আপনি মানে কোম্পানিগুলো দেখেন, এক একটা কোম্পানি যেগুলো বলতেছে ফাইন্যান্সিয়ালি উইক, এইটা। এখন আসেন আপনি হাউ টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স। আপনি ইনভেস্টরদের প্রোটেকশনের জন্য আমাদেরকে ডিলিস্টিং রেগুলেশনটা যেটা আছে আমাদের, এই রেগুলেশনটাকে আমাদেরকে যুগোপযোগী করতে হবে। নাও কি করা যেতে পারে সেটা হলো যে দেখেন, এক একটা কোম্পানিতে আপনি শ্যাম্পু সুগার বলেন, মেঘনা সিমেন্ট বলেন ইত্যাদি, হিউজ জমি আছে কিন্তু ওদের। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো লিস্টিং রেগুলেশনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে হবে যে ভাই আপনাকে একটা ভ্যালুয়ার বসাতে হবে সেই কোম্পানিতে, 6 মাসের নোটিশ দিয়ে ভ্যালুয়ার বসিয়ে প্রত্যেকটা শেয়ারের মূল্যায়ন করবে, জমি জমা বিক্রি করে যা যা ওনারা পাবেন সেগুলো একটা ভ্যালুয়েশন করে বিনিয়োগকারীদেরকে দিয়ে দিবেন। সো এই জিনিসগুলো আমাদের লিস্টিং রেগুলেশনে নাই, যেগুলা যুগোপযোগী করার জন্য বলছি। ইন্ডিয়াতে এগুলো আছে, হ্যাঁ, 6 মাস আগে অ্যানাউন্সমেন্ট হবে, 6 মাস এর মধ্যে ভ্যালুয়ার বসবে, ভ্যালুয়েশন করবে ইত্যাদি ইত্যাদি। সো কাজে আমার কাছে মনে হয় যে এগুলা সব রিলেটেড। ডিএসসি ভালো কাজ করেছে, নো ডাউট, কিন্তু বিনিয়োগকারীদের প্রোটেকশনের কি কাজটা করলেন? আমি ডিএসসির কাছে প্রশ্ন করছি যে আপনি যদি বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্য কিছু না করে থাকেন, ইমিডিয়েটলি করেন, সেটা প্রয়োজন। আপনি যেহেতু নিজে বলছেন যে 30টা কোম্পানি লকড, একেবারে কোনো কাজ কাম নাই সেই কোম্পানিতে, তাহলে আপনাকে ডিলিস্টিং রেগুলেশনটাকে উপযোগী করে ডিলিস্টিংয়ে গিয়ে এগুলাকে সমাধান করতে হবে। শুধু অ্যানাউন্সমেন্ট করে কোনো সমাধান হলো না, বিনিয়োগকারীরা তো এমনিতেই মারা যাচ্ছে। 5টা কোম্পানি, ব্যাংক কোম্পানি চলে গেল একীভূততে, আবার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 7টা না 9টা আছে, সেটাও চলে যাচ্ছে অবসায়নে। সো বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে। আমি যদি বিনিয়োগকারীদেরকে সেফ না করতে পারি তাহলে কিন্তু হবে না, এবং সেই সেফ করার পিছনে 30টা কোম্পানি বলেন, 62টা কোম্পানি বলেন, লিস্টিং রেগুলেশনটাকে একেবারে যুগোপযোগী করে আপনি বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে। আদারওয়াইজ আপনার বিনিয়োগকারী এই বাজার থেকে যদি বিমুখ হয়ে যায় তাহলে পরে কিন্তু শেয়ার বাজারে একটা বিপর্যয় ঘটে যাবে। আমরা নীতিমালাতে আসলে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি আপনি বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে এই যে তালিকা প্রকাশের পরও কিন্তু কিছু কিছু এইসব কোম্পানির দাম কিন্তু বাড়ছে। এর কারণটা কি? এখানে আসলে কারসাজিটা কি করছে? আচ্ছা দেখেন, এখানে হয় কি, এই যে আরেকটা যুক্ত জিনিস আমি বলি, 10-12 বছর পরে এই জিনিসটা হয়েছে যে
যখন ট্রেডিং হয় তখন এটাকে স্টপ করা হয়। সো কাজেই এরকম একটা সিচুয়েশন যখন হয়েছে, আপনাকে ট্রেড স্টপ করে প্রত্যেকটা জিনিস জানতে হবে। ওই স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ বলেন, অন্যান্য স্টক এক্সচেঞ্জ, অন্য যে কোনো স্টেক হোল্ডার বলেন, ওনারা কি অবস্থান নিচ্ছে, কেন এটার দাম বাড়ছে, এইটা আপনি ওই 10-15 মিনিট বন্ধ করে এই জিনিসটা দেখবেন। দেখার পরে দেন আপনি একটা অ্যানাউন্সমেন্ট দেবেন যে আমরা অমুক অমুক জায়গায় ইনকোয়ারি করেছি এবং কোনো সমস্যা নাই এখানে, হ্যাঁ, কোথাও কোনো ভুল রং প্লে হচ্ছে না, কেউ কোনো সুযোগ নিচ্ছে না। এই নিউজ ছাড়া আপনি আবার ওপেন করতে পারবেন না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনাকে যখন বন্ধ করবেন ট্রেড, বন্ধ করার পরে সবার সাথে আলোচনা করে 15-20 মিনিট পরে যখন আপনি ওপেন করবেন ট্রেড, আপনি সাথে সাথে অ্যানাউন্সমেন্ট দিতে হবে। উইদাউট অ্যানাউন্সমেন্ট আপনি ওপেন করতে পারবেন না, আন্তর্জাতিক নিয়ম যেটা আছে। সেদিনে ঘটনা ঘটেছে, হ্যাঁ। সো কাজেই এই জন্য আমি প্রসঙ্গত নিয়ে আসলাম যে আপনাকে এই কাজগুলা অ্যানাউন্সমেন্ট ছাড়া খোলা যাবে না নিয়ম অনুযায়ী। সো আমার কাছে যেটা মনে হয় যে কেন বেড়েছে সেটাও একটা বিষয় আছে, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডেফিনেটলি একটা রিসার্চ করে ওনারা ইনফরমেশনটা দেবেন যে এই কারণে এগুলো বেড়েছে। আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি যে সরকার পক্ষ থেকে যে বন্ধ কারখানাগুলো রয়েছে সেগুলো চালুর একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ নেওয়ার পর কিছু কিছু কোম্পানির শেয়ারের নড়াচড়া শুরু হয়ে গেছে। এখানে কি কোনো একটি চক্র এই যে ঘোষণা সরকারের, এখান থেকে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিংবা করবে? এটা সুযোগ না, আমি মনে করি এখানে একটা মানুষ একটা আশা করতেই পারে যে এই কোম্পানি ফাইন্যান্সিয়ালি উইক আছে, যদি 60,000 করোড় টাকার মধ্যে তারা একটা পোর্শন পায়, হ্যাঁ, তাহলে এই কোম্পানিটা ভালো হয়ে যাবে। সো অ্যান্টিসিপেশন করে মানুষ, এখানে অ্যান্টিসিপেশন করা খারাপ কিছু না, করতেই পারে এবং সেখানে সে একটা পজিশন নিতেই পারে যে এখানে যদি 60,000 কোটি টাকার থেকে সে যদি 500 কোটি টাকা পায় তাহলে কোম্পানিটা আবার রিজেনুভেট করা যাবে, আবার প্রোডাকশন চালু হয়ে যাবে। সো একটা অ্যান্টিসিপেট সে করতেই পারে, ম্যানিপুলেশন না করলেই হয়। সাধারণ বিনিয়োগকারীদের তো আসলে একটা ফোরকাস্টিং থাকবে, সেই অনুযায়ী তারা আসলে বিজনেস করবেন, কিন্তু অন্য কোনো গ্রুপ কিংবা গোষ্ঠী কি এটাকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে কিংবা হতে পারে? দেখেন, সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে বিনিয়োগকারীদেরকে মিনিমাম ওনাদের একটা হোমওয়ার্ক করে কিন্তু বাজারে আসা উচিত, বিনিয়োগ করা উচিত। এখন কেউ যদি বলে দেয় যে এটা অমুক হবে, এটা তমুক হবে, ওইটা বলে দিলেও তারা দেখা উচিত অ্যাকচুয়ালি কি কোনো এরকম সিচুয়েশন আছে কিনা। সো কাজেই আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি একটু সতর্ক হন তাহলে এইসব জালে ওনারা ফাঁসবেন না। একটু যদি হোমওয়ার্ক করে নেন তাহলে ইট ইজ বেটার। বাট ইভেনচুয়ালি আমি আবারও রিপিট করব এই কথাটা যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিনিয়োগকারীদেরকে সেভ করার জন্য, ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য তাদেরকে কিছু একটা আইনের মধ্যে পরিবর্তন করতে হবে যেখান থেকে বিনিয়োগকারীরা সেভ হতে পারে। এবার একটু জেড ক্যাটাগরি প্রসঙ্গে আসতে চাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 397টি কোম্পানি লিস্টিং রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 125টা কোম্পানি তো জেড ক্যাটাগরিতে রয়েছে। এখন কি জেড ক্যাটাগরি নিয়ে কি আমাদের আসলে ভাবনার সুযোগ এসেছে কিনা? ডিএসসি থেকে এই জেড ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরকে নিয়ে আরেকটু যাচাই বাছাই করার প্রয়োজন আছে কিনা, যদি অনেকে ভালো কোম্পানি আসলে জেড ক্যাটাগরিতে চলে আসছে বিভিন্ন কারণে? ডেফিনেটলি আমি মনে করি যে জেড ক্যাটাগরি যেটা আছে এটাকে আবার কিন্তু এটা রিভিউ করার একটা সময় চলে আসছে। কেন সময় চলে আসছে দেখেন, আপনি জেড গ্রুপে অনেক ভালো কোম্পানিও আছে, ওনারা হয়তো ডিভিডেন্ড দিতে পারছেন না কিংবা এজিএম করতে পারছেন না, এইসব কারণ থাকতে পারে, বাট ওনারা জেড গ্রুপের কোম্পানি না। ফর এক্সাম্পল আমি বলি, আজকে 15-20টা ব্যাংক জেড ক্যাটাগরিতে চলে গেছে বিকজ ওনারা ডিভিডেন্ড দিতে পারেন নাই। হইতে পারে আপনি 20 বছর 25 বছর ধরে ডিভিডেন্ড দিয়ে আসতেছেন, বাজার খারাপ, একটা বছর আপনি ডিভিডেন্ড নাই দিতে পারেন, হইতে পারে, এটা কোম্পানির বিষয়ে লাভ ক্ষতি হইতেই পারে। কিন্তু সেই জন্য আপনি যদি জেড গ্রুপে দিয়ে দেন, ও তো আন্তর্জাতিক ট্রেড করতে পারবে না। সেই ব্যাংক 20টা ব্যাংক আপনি যখনই আন্তর্জাতিক ট্রেডে যাবে সে তো করতে পারবে না, বিকজ এই ঢাকা শহরের সব কিছু তো প্রকাশিত হচ্ছে বাইরে। তো যখনই দেখবে একটা ব্যাংক, ভাই জেড গ্রুপের একটা ব্যাংক, একটা মানে একটা উইক ব্যাংক, জিরো ব্যাংক, ও তো ব্যবসা করতে পারবে না। আসলে এলসি করতে আসলে কেউ ঝুঁকি নেবে না, কেউ ঝুঁকি নেবে না, কোনো ব্যাংক অ্যাকসেপ্ট করবে না এলসি। সো কাজেই আমার কাছে মনে হয় সময় আসছে যে আপনি সঠিকভাবে
স্পষ্টভাবে বলেছেন যে জেড গ্রুপের বিষয় রিভিউ করা দরকার এবং এটা সম্পূর্ণভাবে আমি 1 বছর প্রফিট না দিলেই আমি জেড গ্রুপে চলে যাব, কিংবা আমি এজিএম দেরিও তো হইতে পারে, হাইকোর্ট থেকে আমি পারমিশন নিয়ে এজিএম করব। সো এইসব বিভিন্ন বিষয় আপনি বিবেচনায় এনে আপনাকে এটা করতে হবে। আদারওয়াইজ এই যে জেড গ্রুপে যাওয়া, জেড গ্রুপ থেকে আসা, এতে করে বিনিয়োগকারীদের অনেক ক্ষতি হয়। আপনি নতুন নতুন নীতিমালার কথা বলছিলেন। আগের সরকার কিংবা এরপরে যে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরে নতুন নির্বাচিত সরকার আসার পরে সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তাদের একটি প্রত্যাশা ছিল যে নতুন করে ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার। সেই জায়গায় আপনার মূল্যায়নটা একটু জানতে চাইবো যে কতটুকু ঘুরে দাঁড়িয়েছে, কিংবা যে নীতিগত বিভিন্ন কথা আমরা বলছি সেটি সংস্কারে আসলে কতটা পথ হাঁটছে নতুন সরকার? ওকে, নতুন সরকার তো না, এটা এসইসি ওই পথে হাঁটবে। সো নতুন সরকারের একটা পলিসিগত সিদ্ধান্ত আছে যে আমরা পুঁজিবাজার এবং অন্যান্য সকল যেখানে রেগুলেটরি রিজিম আছে সেটা আমরা ডিরেগুলেটরি রিজিমে নিয়ে আসবো। সো কাজেই ডিরেগুলেটরি রিজিমে আনার জন্য যে সকল কাজকাম করা উচিত, বাজেট আমি যেভাবে দেখেছি তাতে মোটামুটিভাবে একটা পলিসিগত সিদ্ধান্ত এরকম হয়ে আছে ইনডাইরেক্টলি, যে রেগুলেটরি রিজিমে নিয়ে আসার জন্য। এবং আমি মনে করি সেই জায়গায় এসইসিকে কাজ করে এগুলো নিয়ে আসতে হবে। লাইক ফর এক্সাম্পল, এখন সব কিছু এসইসি দেখছে। একটা জিনিস যেটা বিগত দিনে আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পদক্ষেপ নিচ্ছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের জুরিসডিকশনে ছিল, ওনারা যে কোনো কোম্পানি ইন্সপেক্ট করতে পারতো, ওখানে গিয়ে তাদের খাতাপত্র দেখতে পারতো, সো দ্যাট বিনিয়োগকারীদের জানান দেয়া যায় যে এইটা এই। এখন বিনিয়োগকারীরা সেটা মানে না মানে সেটা ওনাদের, বাট ডিএসসির যেটা জানান দেয়া সেটা ডিএসসি জানান দিয়ে দেয়। এখন কথা হচ্ছে এই সকল কার্যক্রম এসইসি ওনাদের হাতে নিয়ে গেছে এই 15 বছরের মধ্যে। ইভেন একটা ছুটির যে ডিসিশন ঢাকা স্টক এক্সচেঞ্জে, একটা ছুটির ডিসিশন, ঈদের ছুটি হোক, কদিন হবে, কদিন বন্ধ থাকবে, সেই সিদ্ধান্ত এসএসসির থেকে আসে। আগে কিন্তু আমরা নিতাম সেই সিদ্ধান্তগুলো। সো এই জিনিসগুলো এত ছোট ছোট জিনিস, আপনি দেখেন না, একটা ইনকোয়ারি হলো, এটা সার্ভেলেন্স আমাদের হচ্ছে, এত টাকা দিয়ে সার্ভেলেন্স সিস্টেম নেওয়া হলো, যেখানে 44টা অ্যালার্ট বাজে যদি কোনো ভুল কিছু কেউ কোনো ব্রোকার করে থাকে, সেটার সাথে সাথে কিন্তু সেখানে অ্যালার্ট বাজে, অ্যালার্ম বাজে মেশিনে। 44টা এরকম অ্যালার্ম আছে, মনিটরিং সিস্টেমটা, রাইট। তো সেখানে আমি কেন সাথে সাথে সার্ভেলেন্স করে সেখানে করতে পারছি না কেন? আমাকে কেন 6 মাস আমি সেটা বের করব, বের করে এসইসিকে দিব, এসইসি একটা ইনভেস্টিগেশন কমিটি বানাবে, সেই কমিটি আবার 3 মাস সময় দেওয়া হবে, 3 মাসের পরে আবার 3 মাস দেওয়া হবে, বাই দ্যাট টাইম ওটা তো শেষ। বিষয়টা হচ্ছে যখন এই পুঁজিবাজার ফাইন্যান্সিয়াল মার্কেটে এভরি সেকেন্ড কাউন্টস, এখন আপনার একটা প্রবলেম হলো, রিজলভ ইট ইমিডিয়েটলি। আপনি সেটা 6 মাস ধরে রিজলভ করার জন্য বসে থাকতে পারেন না, সেখানে তো বিনিয়োগকারীদের ক্ষতি হয়ে যাচ্ছে। সো কাজেই আপনি ওই যখন সার্ভেলেন্স হচ্ছে সাথে সাথে আপনি অনলাইন সার্ভেলেন্স করেন। এই জিনিসটা আমি অনেক চেষ্টা করেছি যে অনলাইন কেন সার্ভেলেন্স হচ্ছে না। আমি যদি অনলাইন দেখি, যদি আপনার হাউসে কোনো সমস্যা করছে কেউ আর অ্যালার্ম বেজে গেছে, আমি তো সার্ভেলেন্সের থেকে আপনারা ফোন করে বলতে পারি যে আপনার হাউসে এই প্রবলেম হচ্ছে, ইমিডিয়েটলি দেখেন, আমরা 10 মিনিট পরে আবার এটা দেখব। সো এই জিনিসগুলা যদি হয় তাহলে তো ঘটনা ঘটেই না। ঘটনা যখন ঘটছে তখনই আপনি ধরে নিচ্ছেন। ওই একটা ঘটনা ঘটলো, পুলিশ আসলো 2 ঘন্টা পরে, তা তো হবে না। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে এভরি সেকেন্ডে ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট টু ডু। সো ইমিডিয়েটলি আমার মনে হয় এসইসিকে কিছু কাজ করতে হবে, যে কাজ করলে পরে আমাদের বিনিয়োগকারীরা বেঁচে যাবে এবং আমাদের যারা এরকম করে দুষ্টামি করে ওনারাও সতর্ক হয়ে যাবেন। তার মানে ডিএসসিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আসলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা আবার রাখা হয়েছে অন্য সংস্থা, এসইসির কাছে। ওনারা কোনো সিদ্ধান্ত, ডিএসসি কোনো ওনারা ধরবেন, ধরে এটা রিপোর্ট করে এসইসিতে পাঠিয়ে দিবেন। এসইসি 3 মাসের জন্য একটা কমিটি করবে কি 1 মাসের জন্য করবে, এটা ওনাদের বিষয়, তাদের সময় মতো সেটা সিদ্ধান্ত নেবে। একদম ছোট করে একটি প্রশ্ন করতে চাই। আমরা তো দেখেছি যে ব্যাংকিং খাতের যে অবস্থা চলছে, তাতে দেশের যে বিনিয়োগ বৃদ্ধির জন্য সবচেয়ে বড় যে উৎস পুঁজিবাজার, সেখানে তো আসলে একটি বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আপনি কিছু পরামর্শ
দিচ্ছিলেন। আগামীতে যদি আমরা পুঁজিবাজারকে একটি শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চাই, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখেন, পুঁজিবাজারকে এই সরকারের প্রধান লক্ষ্য হলো যে পুঁজিবাজারকে স্ট্রং করবে এবং পুঁজিবাজারকে স্ট্রং করে এই যে লং টার্ম লোনগুলো পুঁজিবাজার থেকে যাতে যায় সেই উদ্দেশ্যে এই সরকার কিন্তু কাজ করছে ইতিমধ্যে, এবং ব্যাংকসগুলো যাতে বেঁচে থাকে। কারণ লং টার্ম লোন যখনই ব্যাংকস দেয় তখনই কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যায় ব্যাংকসগুলো। আজকে এতগুলা যে প্রবলেম হচ্ছে ব্যাংকসে, ইট ইজ অনলি বিকজ লং টার্ম লোন। এই জিনিসটা সরকার কিন্তু চাচ্ছে যে পুঁজিবাজারের থেকে এই লং টার্ম মানিটা ফান্ড তোলা হোক, নট ফ্রম ব্যাংক। সো এই উদ্দেশ্যে কিন্তু এই সরকার প্রচুর কাজ করছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে খুব শিগগিরই আমরা দেখব যে কোনো আইন আসছে যে লং টার্ম লোনের জন্য পুঁজিবাজার থেকে উত্তোলন করতে হবে। আমাদের প্রত্যাশা পুঁজিবাজার আগামী দিনে ঘুরে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশে পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবের সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। দেখছেন স্টার বিজ টুডে।